আসসালামু আলাইকুম। টক টু মির আজকের এই সংকলনে আমি আসিফ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই নতুন ইউটিউব চ্যানেলে। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমরা কি সিস্টেমে নির্বাচনেটা আমরা যাব। তো সেক্ষেত্রে আমাদের যে রাজনৈতিক দলগুলা আছে, এই দলগুলা যেটা আমরা জোরালোভাবে শুনতে পারছি যে সেটা হচ্ছে পিআর সিস্টেমে নির্বাচনটা হইতে পারে, অথবা আমাদের যে আবার প্রচলিত পদ্ধতি আছে সেই প্রচলিত পদ্ধতিতে আমরা নির্বাচনটা করতে পারি। তো সেক্ষেত্রে আমরা যদি এই পিআর সিস্টেমটা যাই, আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে এই পিআর সিস্টেমটা আমাদের জন্য কতটুকু সুফল বয়ে আনবে। আমরা কি আসলে আমাদের ভবিষ্যৎ যে উদ্দেশ্য সেটা কি ফিল আপ করতে পারবো এই পিআর সিস্টেমের মাধ্যমে? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মনে হচ্ছে এই পিআর সিস্টেমটা আমাদের জন্য ফ্রুটফুল হবে না। সেটার কিছু কারণ আছে, সেটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। কেন আমি পিআর সিস্টেমটাকে আমি মনে করি যে কেন এটা আমাদের জন্য মানে সঠিক ওয়ে হবে না, সেটার অনেকগুলো কারণ আছে। এখন কোশ্চেন হচ্ছে যে এই পিআর সিস্টেমটা কি নতুন? না, এটা আসলে নতুন সিস্টেম একেবারেই বলা যায় না, কারণ হচ্ছে পৃথিবীর অনেক দেশেই পিআর সিস্টেমটা চালু আছে বা তারা ফলো করে। সেটা হচ্ছে, আমি যদি কিছু নাম মেনশন করি, নেদারল্যান্ড, ইসরায়েল আছে, এর মধ্যে জার্মানির কিছু অংশ আছে, মিশ্র একটা পদ্ধতি জার্মানিতে ফলো করে, আর নিউজিল্যান্ডেও কিছু আংশিকভাবে পিআর সিস্টেমটা ফলো করে। তো যাই হোক, বাংলাদেশের জন্য পদ্ধতিটা নতুন। তো এখন আমি কেন হচ্ছে এই পিআর সিস্টেমটাকে আমি মনে করি যে এইটা আমাদের জন্য খুব বেশি একটা কার্যকারী হবে না, সেটার কারণ হচ্ছে যে দেখেন, আমরা জাতিগতভাবে আমরা যেমন খুবই দেশপ্রেমিক, আমাদের আমরা 30 লক্ষ রক্তের বিনিময়ে, অথবা আমরা এই যে জুলাই আন্দোলনে আমরা সবসময় রক্ত দিই, হ্যাঁ, রক্ত দিই দেশের জন্য, দেশের ভালো ভালো করার জন্য। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু আবার দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়নও হই। তো সেক্ষেত্রে আমাদের ডেডিকেশনের কোনো অভাব নাই, কিন্তু দুর্নীতিরও অভাব নাই। তো সেক্ষেত্রে পিআর পদ্ধতিতে নির্বাচন হইলে, পিআর পদ্ধতিটা কি? এটা একটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনাল সিস্টেম, যেখানে হচ্ছে ছোট ছোট দলগুলোও হচ্ছে তাদের প্রতিনিধি সংসদে প্রেরণ করতে পারে এখন তাদের হয়ে কথা বলার জন্য। তো এই পদ্ধতিতে দেখা গেছে যে দেশের সকল রাজনৈতিক দলগুলার রিপ্রেজেন্টেটিভ সংসদে যাবে। তো ভালো, সংসদে গেল। তো সেই ক্ষেত্রে ইন কেস যদি ভবিষ্যতে কোনো দিন আমার ফ্যাসিস্ট তৈরি হয়, এই পিআর পদ্ধতির মাধ্যমে যে গভর্নমেন্টটা আমার হচ্ছে সংসদে যাচ্ছে, সেই গভর্নমেন্টটা যদি ফ্যাসিস্ট হয়ে যায়, তাহলে আমাদের ত্রাণকর্তা কে হবে? কোন রাজনৈতিক দল আমাদের হয়ে আন্দোলন করবে? কোন নেতা আমাদের হয়ে জনগণের মুক্তির জন্য তার ভয়েসটা রেজ করবে? কারণ সব দলই তো ওই গভর্নমেন্টের অংশ। এটা একটা পয়েন্ট হইতে পারে। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে আমাদের পিআরের মাধ্যমে যেই গভর্নমেন্টটা হচ্ছে জনগণের জন্য সংসদে যাবে, সেটা সরকারটা কি খুব বেশি স্ট্রং সরকার হইতে পারবে? কারণ এখানে যে একটা মেজরিটি সংখ্যক জনগণের ভোট নিয়ে যে দলটা হচ্ছে গভর্নমেন্ট ফর্ম করলো উইথ দ্য হেল্প অফ দ্য আদার্স স্মল পার্টিস, তো সেই যে প্রধানমন্ত্রী হবে, সে কি তার ডিসিশনগুলা বোল্ডলি নিতে পারবে? এটা একটা বড় কোয়েশ্চেন। এখন আমাদের দেশ পরিচালনা করার ক্ষেত্রে একটা ডিসিশন বোল্ডলি নেওয়ার গুরুত্বটা কতটুকু, সেটা আমরা মোটামুটি সবাই জানি যে আপনাকে কিছু কিছু ক্ষেত্রে খুব বোল্ডলি আপনার ডিসিশনগুলো নিতে হবে। এর একটা এক্সাম্পল, আদর্শ এক্সাম্পল বলতে পারি যে আমরা ধরতে পারি যে পাকিস্তান। অবশ্যই আমি নিউক্লিয়ার ওয়েপনের সাপোর্টার নই, বাট দেখেন, ভুট্টো সাহেব যখন
নিউক্লিয়ার ওয়েপনের গুরুত্বটা সে রিয়েলাইজ করছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তো সে কিন্তু বলছে যে পাকিস্তানের মানুষ না খেয়ে থাকবে কিন্তু তারপর নিউক্লিয়ার ওয়েপন তারা বানাবে। তো আমি ডিসিশনটার কথা বলতেছি, দেখেন ডিসিশনটা কি বোল্ড একটা ডিসিশন। আমরা এটার কনসিকোয়েন্স নিয়ে ডিফারেন্ট মতবাদ থাকতে পারে, বাট তার ডিসিশন যে সে নিছে সেটা একটা বোল্ড ডিসিশন নিছে। তো এইরকমভাবে এখন আমরা সবাই জানি যে নিউক্লিয়ার ওয়েপনের কারণে পাকিস্তানের অবস্থান কি, এবং সে তার ইন্টারন্যাশনাল রাজনীতিতে কিভাবে এটাকে ইম্প্যাক্ট ফেলাইছে, এটা আপনারাই বিচার বিশ্লেষণ করে দেখতে পারেন। বাট আমি বলতে চাচ্ছি যে বোল্ড ডিসিশন যেটা নিছে সেইটা খুবই হচ্ছে, এইরকম ডিসিশন কিন্তু আপনাকে নিতে হবে অ্যাজ এ প্রাইম মিনিস্টার হিসেবে। তো সেক্ষেত্রে যদি পিআরের মাধ্যমে যে গভর্নমেন্টটা ফর্ম করবে সেখানে ছোট ছোট যে দলগুলা থাকবে সেই দলগুলা কতটুকু প্রাইম মিনিস্টারকে হেল্প করবে এই বোল্ড ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, তখন ডিসিশনটা কিন্তু নেওয়াটা একটু খুব টাফ হয়ে যাবে। আমার মানে সব পার্টিগুলাকে আমার বোঝানো এবং সবগুলা পার্টির নেতৃবৃন্দদের মতামত নিয়ে আমাকে একটা কাজ করতে হবে, দ্যাট উইল বি ভেরি লেন্দি প্রসেস। সো এক্ষেত্রে আমরা বলতে পারি সরকারটা অনেক দুর্বল থাকবে। এখন আরেকটা যেটা হইতে পারে যে যেমন আরেকটা জটিলতা যদি আমি বলি, সেক্ষেত্রে বলতে পারি যে প্রত্যেকটা দেশেই তো চরমপন্থী কিছু গ্রুপ থাকে যারা রাজনীতি করে, এবং তাদের উগ্র মতবাদগুলোও কিছু কিছু ক্ষেত্রে থাকে। সেটা আমাদের প্রতিবেশী দেশগুলোতেও আছে, আমাদের দেশেও থাকতে পারে। তো সেক্ষেত্রে এই চরমপন্থী গ্রুপগুলোও কিন্তু আপনার সংসদে আপনার হচ্ছে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। তখন তারা গভর্নমেন্টকে হচ্ছে তাদের মতবাদগুলো ইম্পোজ করার জন্য ফোর্স করতে পারবে, বা গভর্নমেন্টকেও তাদের কাউন্ট করতে হবে তাদের মতামতগুলা। হ্যাঁ, তা এই অনেক কিছুই থাকে। এবং আরেকটা বিষয় যেটা দুর্নীতি, যেটা আমি ভিডিওর প্রথম দিকেই বলছি। সো আমাদের পিআরের মাধ্যমে যে গভর্নমেন্টটা আসবে সেই গভর্নমেন্টটা যদি দুর্নীতিবাজ হয়, হ্যাঁ, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই গভর্নমেন্টে কিন্তু প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির অংশগ্রহণ আছে। হ্যাঁ, তখন তারা যে করাপশনটা করবে সে দ্যাট করাপশন উইল বি কম্বাইন্ড করাপশন। তারা দলবদ্ধভাবে দুর্নীতির মহোৎসব করতেই পারে যদি তারা করতে চায়, কারণ তারা তাদের তখন ব্যক্তিগত স্বার্থ এবং কেউই নেই তাদের বিরুদ্ধে বলার। এবং তারা যদি এর মাধ্যমে দুর্নীতি মহোৎসব শুরু করে এবং ফ্যাসিজম শুরু করে, তাহলে এইটা হবে একটা আনবিটেবল দানব, যাকে বিট করা অ্যাজ এ সাধারণ জনগণ হিসেবে আমাদের জন্য খুব টাফ। হ্যাঁ, তখন কারণ আপনাকে তো জনগণের মধ্যে আগে সচেতনতা তৈরি করতে হবে। এই সচেতনতা কে তৈরি করবে? এই সচেতনতা তৈরি করার দায়িত্বে তো তখন কেউ থাকবে না। এখন তো হয়তো বা বিরোধী দল আছে বা আদার্স পার্টি আছে যারা হচ্ছে জনগণকে সচেতন করার ট্রাই করে, বাট তখন কিন্তু এটা থাকবে না। তখন তারা কম্বাইন্ডলি হচ্ছে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে, দুর্নীতির মহোৎসব শুরু করবে। তো এই জিনিসগুলা হচ্ছে পিআর সিস্টেমের একটা ড্রব্যাকস হইতে পারে। তো সেক্ষেত্রে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে হোয়াটস দ্য অল্টারনেটিভ? এখন একটা অল্টারনেটিভ হচ্ছে যে আমরা যে প্রচলিত ব্যবস্থায় ছিলাম আমরা হয়তো ওটাই থাকবো, বাট ওটা হলে যদি আমরা প্রচলিত ব্যবস্থায় থাকি তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের জুলাই বিপ্লবের এটা পরিপন্থী। কারণ আমাদের জুলাই বিপ্লবের কথা ছিল যে আমরা সংস্কার চাই আমাদের দেশের। হ্যাঁ, তাহলে সেই সংস্কারটা কোথায়? তাহলে আমাদের আগে নিয়মকানুন আইন বা আমাদের পদ্ধতি যদি সঠিকই থাকতো তাহলে আমাদের তো সংস্কার চাওয়ার কোনো প্রয়োজন ছিল না, বাট আমরা তো এখন এটা চাইছি। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে অল্টারনেটিভ কি হবে? আমাদের এই প্রচলিত পদ্ধতিটাকে তো ভাঙতে হবে। তো সেক্ষেত্রে আমি যেটা আমার একান্ত একটা ব্যক্তিগত মতামত, আমি যেটা আমার অ্যানালাইসিসের মাধ্যমে মনে করি যে হ্যাঁ, আমাদের একটা ফিল্টার্ড ডেমোক্রেটিক সিস্টেম লাগবে। হ্যাঁ, যে ডেমোক্রেটিক সিস্টেমটা আমাদের জন্য তৈরি। দেখেন, আমরা অনেক কিছু দেখতে পারি, পৃথিবীর অনেক জায়গায় অনেক কিছু প্রচলিত আছে, সেগুলো ধার করে আনতেই পারি, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের বুঝতে হবে যে আমাদের
দেশের জনগণের, আমাদের দেশের জলবায়ু আলাদা, আমাদের দেশের, আমাদের ইভেন স্কিন টোনটাও আমাদের আলাদা। হ্যাঁ, আমাদের দেশের জনগণের চিন্তা ভাবনা, তাদের মেন্টাল স্ট্রাকচার কিন্তু আলাদা। তো সেক্ষেত্রে আমাদের এমন একটা সিস্টেম লাগবে যে সিস্টেমটা হচ্ছে আমার সব ক্ষেত্রে একটা ব্যালেন্সড এবং একটা ফিল্টার্ড ওয়েতে চলবে। হ্যাঁ, যে সিস্টেমটা আমাদের বলবে, আমাদের সরকারকে চ্যালেঞ্জ করবে, লুক যে তোমাদের ফ্যাসিস্ট হওয়ার কোনো ওয়ে নাই, তোমরা চাইলেও ফ্যাসিস্ট হইতে পারবা না, এবং আমাদের ক্ষমতাকে প্রশ্ন করবে প্রতিনিয়ত। তো সেক্ষেত্রে আমরা কি বইতে আমরা একটা ফিল্টার্ড ডেমোক্রেটিক সিস্টেম সমাজে চালু করতে পারি, দ্যাটস এ ভেরি বিগ কোয়েশ্চেন। সো আমি আমার অ্যানালাইসিসের মাধ্যমে আমি যেটা মনে করি যে আমাদের আসলে সিলেকশন এবং আমাদের ইলেকশন এই দুইটাকে আমাদের কম্বাইন্ড করতে হবে। কম্বাইন্ড করে আমরা একটা ফিল্টার্ড ডেমোক্রেটিক সিস্টেম চালু করতে পারি, যেটা হচ্ছে যেটা আমাদের সোসাইটিতে বা আমাদের মানে ইম্পোস্ট আমরা করব, যেটা আমাদের চাওয়া পাগুলাকে রিফ্লেক্ট করবে। তা কীরকম হইতে পারে সেই ডিজাইনটা, সেটা আমরা দেখেন সিলেকশনের মাধ্যমে আমরা 50 সদস্যের একটা কমিটি তৈরি করতে পারি। এখন সিলেকশনটা কেন প্রয়োজন, দ্যাটস অ্যানাদার কোয়েশ্চেন, যে আমরা কেন সিলেকশনটা করব। লুক, তো আমরা সবসময় যেটা বিগত দিনগুলোতে দেখছি যে আমাদের সোসাইটিতে কিছু কিছু লোক থাকে যারা খুবই অনেস্ট এবং তারা ভালো, বাট আপনি যদি ইলেকশনের মাধ্যমে যান তারা কখনোই তাদের ক্রিয়েটিভিটি বা তাদের চিন্তাভাবনা দেশের কাজে লাগাতে পারে না। হ্যাঁ, বা লাইমলাইটে আসে না। তো সেক্ষেত্রে দেখেন কিছুদিন আগে ধরেন আমরা আমাদের বাংলাদেশে যেটা অনেক হাইপে ছিল, যে কিছুদিন আগেই একজন ব্যক্তি খুব ফাটাফাটি একটা প্রেজেন্টেশন দিছে, তো ওটা নিয়ে আমরা অনেক ই করলাম। এখন আপনি জাস্ট চিন্তা করেন যে আমরা যদি শুধুমাত্র ইলেকটেড সিস্টেমে থাকি, তাহলে কি আমরা কি এই ধরনের ব্যক্তিগুলোকে আমাদের দেশের কাজে লাগাতে পারবো কি না? সেজন্য হচ্ছে এই সিলেকশন প্রসেসটা। এখন এই সিলেকশন প্রসেসটা কেমন হবে, ধরেন আমরা 50 সদস্যের একটা সিলেকশন কমিটি গঠন করব, যারা হচ্ছে নট লাইক দ্যাট যে তারা 1-2 বছর দেশের জন্য কাজ করছে, না, তারা তাদের থ্রু আউট দ্য লাইফ বিভিন্ন জাতীয় পুরস্কার প্রাপ্ত ব্যক্তিবর্গ হইতে পারে, বা সোসাইটিতে ওয়েল নোন তাদের সততা, তাদের কর্মযজ্ঞের মাধ্যমে। তো এইরকম ব্যক্তিবর্গ নিয়ে আমরা 50 সদস্যের ধরেন একটা টিম করলাম, বা একটা গভর্নিং বডি তৈরি করলাম, যারা হচ্ছে আমার বিভিন্ন এলাকা থেকে 3 থেকে 4 জন ব্যক্তি পিক করবে, যে এই 3 থেকে 4 জন ব্যক্তি হচ্ছে আমার ইলেকশন করতে পারবে। তারা জনগণের ভোটাধিকার নিয়ে সংসদে যাবে এবং তারা গভর্নমেন্ট ফর্ম করবে, এবং তাদের মধ্য থেকে একজন, সেটা ইলেক্টেডের মাধ্যমে হতে পারে, মানে একজন প্রাইম মিনিস্টার আসবে, যে প্রাইম মিনিস্টারের কাছে সমস্ত ক্ষমতা থাকবে যে নাও ভাই তোমাকে আমি প্রাইম মিনিস্টার বানাইছি, নাও তুমি দেশের মধ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করো, এই নাও তোমার পুলিশ ফোর্স, এই নাও তোমার আদার্স টিম। সো তুমি হচ্ছে এবার তোমার সম্পূর্ণ স্বাধীনতা আছে, হোয়াট এভার দ্য ডিসিশন ইউ ওয়ান্টস টু টেক ইট। সো সেক্ষেত্রে হচ্ছে সে চাইলেই তার পুলিশ বাহিনীকে তার মতো করে সে ইউজ করতে পারবে, ল এনফোর্সমেন্ট যে টিমগুলো আছে তাদেরকে সে ইউজ করবে। তো বাট অ্যাট দ্য সেম টাইম যে তার এই কাজগুলো ফলো আপে থাকবে। কীরকম ফলো আপে থাকবে, যেমন আমার হচ্ছে এই 50 সদস্যের যে টিম থাকবে তারা অবশ্য 5 বছরের জন্য কাজ করবে, একটা নির্দিষ্ট টাইম ফ্রেম। তারপর আবার হচ্ছে আমরা এই পুরস্কার প্রাপ্ত বা ভালো লোকগুলাকে দিয়ে আবার আরেকটা টিম পরবর্তী 5 বছরের জন্য তৈরি করব। তো সেক্ষেত্রে তারা এই প্রাইম মিনিস্টারকে ফলো আপ করবে 3 বছর পর, যে তার কাজ যদি ভালো হয়, সে যদি সত্যিকার অর্থে দেশের জন্য করে, 3 বছর পর আরেকটা ইন্টারনাল ইলেকশনের মাধ্যমে এই 50 জনের থেকে ধরেন একটা 2/3 মেজরিটি নিয়ে তাকে পরবর্তী 2 বছর সে রান করতে পারবে, আদারওয়াইজ তাকে সরে যেতে হবে। তা আদার্স যেই জিনিসগুলো আছে, যেমন হচ্ছে 10 বছরের বেশি কোনো প্রাইম মিনিস্টার কেউ থাকতে পারবে না, বা 2 বারের বেশি কেউ প্রাইম মিনিস্টার হতে পারে না, এগুলাও থাকবে।
তো এইটা একটা মানে বিষয়, মানে থিঙ্কিং এর বিষয়, আমরা কিভাবে এটাকে ডিজাইন করব, আমি জাস্ট একটা রাফ কনসেপ্ট দেওয়া ট্রাই করতেছি। তো দেখেন, এখন তাহলে আমার আরেকটা যেটা বিগ প্রশ্ন, সেটা হচ্ছে যে তাহলে রাজনৈতিক দলগুলা কি করবে? হ্যাঁ, রাজনৈতিক দলগুলা কি অ্যাবলিশ হয়ে যাবে? না, এইখানেই তখন রাজনৈতিক দলগুলা একটা রাজনৈতিক ইনস্টিটিউশন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে। কীরকম? দেখেন, আমরা হচ্ছে ছোটবেলা থেকে একজন ক্রিকেটার তৈরি করি, হ্যাঁ, তো ছোটবেলা থেকে একজন ফুটবলার তৈরি করি। আমরা কি ছোটবেলা থেকে একজন লিডার তৈরি করতেছি, যে লিডার আমাদের ভবিষ্যতে আমাদের দেশকে নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবে? না, আমরা কিন্তু করতেছি না। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো হচ্ছে এই স্কুল কলেজ এবং বিভিন্ন মাঠ পর্যায় থেকে তারা লিডার তৈরি করবে আমাদের জন্য। তারা আমাদের জন্য লিডার তৈরি করে নিয়ে আসবে এবং তারা বলবে, এই 50 সদস্যের যারা টিম থাকবে এদের বলবে, লোক আমার দল থেকে তোমরা এই এই লোকগুলাকে দেখতে পারো, এবং তাদের এই লোকগুলো আবার এমন না যে একদিন দুই দিন এই লোক নেতা হয়ে গেল, না, তাদের একটা বিস্তর আমলনামা থাকতে হবে যে তার কলেজ লাইফে, তার স্টুডেন্ট লাইফে তার কন্ট্রিবিউশন কি ছিল টুয়ার্ডস দ্য নেশন। সো এরকম একটা তার আমলনামা থাকবে। হ্যাঁ, বলবে যে নাও ভাই, এই লোকটাকে তোমরা দেখতে পারো। তখন ওখান থেকে এই সিলেকশন গভর্নিং বডি তারা, বা এই সিলেকশন যে টিমটা থাকবে তারা সিলেক্ট করবে 4-5টা লোক প্রত্যেকটা এলাকা থেকে নির্বাচনের জন্য। তো এইভাবে আমরা একটা প্রসেস ফলো করতে পারি, যেটা হচ্ছে আমাদের দেশে যদি ইম্পোজ করা যায়, তাহলে আমরা হয়তোবা আমরা আমরা ফ্যাসিজমকে মানে না বলতে পারবো, এবং আমাদের যে নেতৃত্বের সংকট সেটাও দূর করা যাবে। এখন দেখেন, আমার বিষয়টা হচ্ছে যে আমাদের প্রত্যেকের জায়গা থেকে ভাবতে হবে, দেশকে নিয়ে ভাবতে হবে। হ্যাঁ, কীরকম? একজন কবি তার কবিতার মাধ্যমে আন্দোলন গড়ে তুলবে, একজন লেখক তার লেখার মাধ্যমে সচেতনতা প্রতিষ্ঠিত করবে, একজন চিকিৎসক তার চিকিৎসার মাধ্যমে জনগণের সেবা করবে। এবং আমাদের এই ইন্টেলেকচুয়াল জিনিসগুলো নিয়ে যদি আমরা এখন যদি চিন্তা না করি, তাহলে দেখেন আমাদের ইন্টারন্যাশনাল পলিটিক্সে আমাদের প্রতিবেশীরা আমাদের ভালোর জন্য করতে পারে, খারাপের জন্য করতে পারে, কিন্তু তারা তো থেমে নাই, তারা তাদের কাজ করতেছে এবং দে আর অ্যাবসলিউটলি কারেক্ট। আপনি বলতে পারেন যে না, আমার এই প্রতিবেশী ভালো না, ও আমার বিরুদ্ধে। আর ভাই, এটা তো ওর ইন্টারনাল ব্যাপার, ওর স্বার্থ দেখবে। আপনাদেরকে আমাদের স্বার্থ দেখতে হবে। আমরা কিভাবে কাম আপ হয়ে আসব সিচুয়েশনগুলো থেকে, তাদের সাথে চোখে চোখ রেখে কথা বলার মতো যোগ্যতা বা ওই স্ট্যান্ডার্ড আমাদের তৈরি করতে হবে। আমরা নট নেসেসারি যে রাস্তা বন্ধ করে দিয়ে আন্দোলন করলাম, অনেক কিছু হয়ে গেল, না। আসলে আমাদেরকে ইন্টারন্যাশনালিও আমাদের কৃতিত্বটা প্রতিষ্ঠিত করতে হবে। তো সেক্ষেত্রে আমি আমার পক্ষ থেকে একটা উদ্যোগ যেটা নেওয়ার ট্রাই করতেছি, যে আমি আমার প্ল্যাটফর্ম থেকে আমি জনসচেতনতামূলক কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করব, যেটা আমার দেশের বা আমার জনগণের জন্য কাজে লাগে। তো আমি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, লাইক, শেয়ার এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার পেজ ফলো করবেন, অ্যান্ড টক টু মির সাথেই থাকবেন। তো সেক্ষেত্রে আমার এই মুহূর্তে যে একটা গানের লাইন মনে পড়তেছে, যে মাগো আর কোনো দিন ঘুমপাড়ানির মাসি হতে দিব না, তোমায় মাগো কারো ঘরের দাসী হতে দিব না, তোমার মাথার খোপারি ফুল বাসি হতে দিব না। সো আমাদের দেশকে নিয়ে ভাবতে হবে। ভাবুন, ভাবার প্র্যাকটিস করুন এবং ভাবতে থাকুন যে কিভাবে আমরা আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে, আবারও আসসালামু আলাইকুম। অ্যান্ড আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ।